শাশুড়ি মায়ের সাথে তুমুল ঝগড়া শেষে ননদ আমার কাঁধে সব দোষ চাপিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। বেরোনোর সময় বলল, মায়ের মাথাটা বেশ ভালো করেই চিবিয়ে খেয়েছো। তোমার মা বুঝিয়েই শিখিয়ে দিয়েছে। আমার মা নেই, ছোটবেলায় মারা গিয়েছে। কথাটা তার অজানা নয়, তবুও মাকে তুলে এমন কথা বলার বেশ ঘৃণাই লাগলো। নরম সুরে বললাম, আমার মা আমাকে খুব বেশি শিক্ষা দিতে পারেনি, তবে যতটুকু শিখিয়েছে তাতে তিনি বারবার করে বলেছেন, বড়দের গায়ে হাত তুলবা না, সম্মান দেখাবা। যদি সে কথা না শেখাতো, তবে এখন আপনার গালে অন্তত একটা চড় মারতাম। ননদ কিছু বলল না, বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল, তারপর বেরিয়ে গেল। শাশুড়িমা বললেন, বেলা, ঘরে যাও। মাথা ঘুরিয়ে ঘরে চলে এলাম। ঘর ফাঁকা, আমি ছাড়া আর কেউ নেই। রিফাত অফিসে গিয়েছে বেশ অনেকক্ষণ। সকাল 9টা থেকে তার অফিসের সময় শুরু হয়, ফিরতে রাত 8টা বাজে। এই দীর্ঘ সময় কথা বলার জন্য আমার কোনো সঙ্গী নেই। টুকটাক ঘরের কাজকর্ম করতে শাশুড়ি মায়ের সাথে যা কথা হয় তাই। ঘরে মানুষ বলতে এই 3জনই। গতকাল ননদ এসেছিল, আজ সকালেই চলে গেল। এবছরের মার্চ মাসে আমার বিয়ে হয়েছে। এই কয়েক মাসের ভেতরে যতবারই সে এসেছে, মায়ের সাথে ঝগড়াঝাটি করে ফিরে গিয়েছে। কি নিয়ে ঝগড়া সে ব্যাপারে আমি কিছুই জানি না, তবে সে বেশিরভাগ সময় আমাকে দোষ দেয়। কুৎসিত ভঙ্গিতে বলে, তুমি মায়ের মাথাটা চিবিয়ে খেয়েছো। শাশুড়িমা নির্বিকার মানুষ, এতদিনেও তার সাথে আমার কিছু হয়নি। ঝগড়াঝাটি, কথা কাটাকাটি, সামান্য মনোমালিন্যও হয়নি। তিনি সবসময় আমাকে ছাড় দিয়ে চলেন। বিয়ের প্রথম দিকে রান্না করতে প্রায়ই সব গুছিয়ে ফেলতাম। সেবার বিরিয়ানির লবণ দিতে ভুল গেলাম। ঘর ভর্তি মেহমান। শাশুড়িমা আগ বাড়িয়ে সব দোষ নিজের ঘাড়ে নিলেন। সহজ গলায় বললেন, মানুষের ভুল হতেই পারে, এটা কোনো বড় ব্যাপার না। ঘরভর্তি লোকের কেউই কোনো কথা বলল না। পাতে গাদা গাদা কাঁচা লবণ নিয়ে খাওয়া শেষ করলো। এই ঘটনার জন্য আমি তাকে ধন্যবাদ দিতে পারিনি, অথচ আমার উচিত ছিল খুব গুছিয়ে কিছু বলা, খানিকক্ষণ জড়িয়ে ধরে বসে থাকা, ভালো মন্দ কিছু উপহার দেওয়া। সেসবের কিছুই করা হয়নি। কেন হয়নি কে জানে। শত চেষ্টা করেও নিজের সাথে পারিনি। গলা দিয়ে স্বর বের হয়নি। দুপুরের খাওয়া শেষে একটু ঘুমিয়ে পড়েছিলাম। দরজায় খটখট শব্দে জেগে উঠলাম। এই সময় আবার কে এলো? তড়িঘড়ি পায়ে ছুটে গিয়ে দরজা খুলে দিলাম। সুমনের মা এসেছে। ভদ্রমহিলা আমাদের পাশের বাসায় থাকে। বেশ কিছুদিন হলো শাড়ির ব্যবসা শুরু করেছে। দুহাতে জাম্বো সাইজের দুটো ব্যাগ ধরে আমার দিকে তাকিয়ে আছে। হাসি মুখ, ঠোঁটের একপাশে পানের পিক লেগে আছে। দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে এসে বসুন। সে না হয় এলুম, তোমার শাশুড়ি কোথায়? আম্মা 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 কোথায় বলতে পারি না, ঘরে থাকবেন হয়তো। একটু দেখো তো, দুটো শাড়ি নিয়ে এসেছি। শাড়ির টাকা নিতে এসেছি, শাড়িগুলো সাথে করে নিয়ে এসেছি, দেখো তো পছন্দ হয় কি না। আমি তার দিকে তাকিয়ে অল্প হাসলাম। তারপর নিচু গলায় আম্মা আম্মা ডাকতে ডাকতে ঘরের ভিতরে ঢুকে গেলাম। শাশুড়িমা বাড়িতে নেই, কখন কোথায় গিয়েছেন বলে যাননি। সুমনের মা বেশ অবাক হলো, চিকন গলায় বলল, তোমাকে না বলে বেরিয়ে গেল? ঘুমিয়েছিলাম, বোধহয় জাগাতে চাননি। আশপাশের কোথাও গিয়েছেন, চলে আসবেন। তা বেশ ভালো কথা, তোমার শাশুড়ির এই গুণটা আছে, বউদের ঘাটায় না। আমাদের শাশুড়ি হলে তো হির হির করে টেনে তুলতো, ভর দুপুরে ঘুমানোর জন্য বেশ কিছু কথাও শুনিয়ে দিত। তা তোমাকে কিছু বলে না বাপু? না কাকি, আম্মা আমায় কিছুই বলেন না। তা জানি, আপা হলেন মাটির মানুষ, সংসারের সব দিকে নজর দিয়ে চলে। এই তো আমার থেকে দুটো শাড়ি নিল, বলল মেয়েটা কতদিন পর এসেছে, একটা কিছু না কিনে দিলে হয়। খুব দামি দুটো শাড়ি নিয়েছে। আমি বললাম, আপার মতো মা আর কোথাও পাওয়া যায় না। মেয়ে এসেছে দুটো শাড়ি। সে বলল, একটা মেয়ের, অন্যটা তোমার জন্য নিয়েছে। তা তোমাকে কোনটা দিয়েছে? গোলাপি রঙের শাড়িটা দিয়েছে। ডানে বামে দেখলাম, শাশুড়ি মা আমাকে কোনো শাড়ি দেননি। সুমনের মা ভীষণ অবাক হলো, বিস্মিত গলায় বলল, সে কি কথা, তোমাকে কোনো শাড়ি দেয়নি?